সবুজ বাতি জ্বলছে, দেখছেন না? তার মানে এটা অন দিচ্ছে। আবার এখানেও বাতি জ্বলছে। হ্যালো 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 হ্যালো। অঞ্চল থেকে নতুন প্রজন্মের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। হাসেম ভাই, আপনি চলে এখানেও শান্তার পিছনে দাঁড়াবেন, শান্তার পাশে। আপনারা জানেন সারা দেশে প্লিজ আপনি আপনি এখানে চলে আসুন, এখানে চলে আসুন, নিরাপদ পাশে। হয়ে চলেছে এই পর্যন্ত নতুন ধারা বাংলাদেশ এনডিপি বরাবরই এই ধর্ষণ বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজও তার ধারাবাহিকতায় ঐক্যবদ্ধ হয়েছে রাজপথে। ব্যানারটা সোজা হবে, হ্যাঁ ব্যানারটা একটু একটু নিচে নেমে সোজা হবে। হ্যাঁ আপনি টিনের সাথে দিয়ে পরিচিত স্লোগান নতুন ধারা বাংলাদেশ এনডিপি বরাবরই নিরাপদ একটি পেছনে চলে স্লোগান যান, দিয়ে আছে। নিরাপদ আপনারা পেছনে ইতিমধ্যে জানেন নতুন ধারার অঙ্গীকার দেখা যাবে দুর্নীতি থাকবে না। অতএব যেখানে দুর্নীতি লাগবে। সেখানে বাবুল ভাই কই? বাবুল ভাই প্রতিবাদে সোচ্চার, যেখানে অপরাধ স্ট্যান্ডটা কই ভাইয়া? সেখানে নতুন ধারা তার প্রতিবাদে এটা কি সোচ্চার। ভিডিও চালায় দিব? এটা কি ভিডিও চালায় দিব? এটাতে কি ভিডিও চালায় দিব? এটাতে কি ভিডিও চালায় দিব? চালায় দিব? দরকার আছে? না পারবে না, থাক। এটা পারবেন না এভাবে রাখতে? এটা আপাতত আটকানোর দরকার না, আটকাতে গেলে ঝামেলা হইতে পারে। ভাই একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আপনি আগে যা একটু দাঁড়ায় আসুন, তাহলে একটা গ্রুপ ছবি হয়ে যাবে। যান যান যান, দেখে যান। হ্যাঁ যাবো যাবো। কার জন্য লেট হচ্ছে? কার জন্য লেট হচ্ছে? লোক আছে, লোক তো থাকবেই। আমাদের বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ। বিজয় নতুন ধারা, আস্তে আস্তে যাবেন, হ্যাঁ একটু আস্তে আস্তে স্লো। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার। দুর্নীতি থাকবে না। এ বাংলাদেশে ধর্ষণ বিরোধী কোন ধারা আছে? এ কোন সে ধারা? নতুন ধারা, ধর্ষকের বিচার চাইছে কারা? নতুন ধারা, নতুন ধারা, ধর্ষকের বিচার চাইছে কারা? ধারা, নতুন ধারা, ধর্ষকের বিচার চাইছে কারা? নতুন ধারা, নতুন ধারা, ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? মা বোনেদের পক্ষে কারা? স্বাধীনতার পক্ষে কারা? ধর্ষণের বিচার চাইছে 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 কারা? মা বোনেদের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? গণমানুষের পক্ষে কারা? বলাৎকারের বিচার চাইছে কারা? ধর্ষণের বিচার চাইছে কারা? ধর্ষণের বিচার চাইছে কারা? গণমানুষের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? গণমানুষের পক্ষে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ব্যানারটা একটু নিচে নামবে, রহমান ভাই ব্যানারটা নিচে নামবে। ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? মা বোনেদের পক্ষে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? এ বাংলাদেশে ধর্ষকদের বিরুদ্ধে কোন ধারা আছে? এ মা বোনেদের পক্ষে কোন ধারা আছে? এ কোন সে ধারা? ধর্ষকদের বিচার চাইছে কারা? বলাৎকারের বিচার চাইছে কারা? মা বোনেদের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা?
বাংলাদেশের পক্ষে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? চাপ দিব, হ্যাঁ, ডানে চাপ দিয়ে রাস্তাটা ব্লক করে দিব, একটু ডানে চাপ দিব সবাই। ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? মা বোনেদের পক্ষে কারা? গণমানুষের পক্ষে কারা? বলাৎকারের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? গণমানুষের পক্ষে কারা? গণমানুষের পক্ষে কারা? গণমানুষের পক্ষে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? এ বাংলাদেশের জনগণের কোন ধারা আছে? এ মা বোনদের পক্ষে কোন ধারা আছে? এ জনগণের পক্ষে কোন ধারা আছে? এ কোন সে ধারা? জনগণের পক্ষে কারা? ডানে যাবো, ডানে ডানে একটু ডানে চাপ দিতে হবে, ডানে। জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের থাকুন, বামে থাকেন, বামে থাকেন। বিজয় নতুন ধারা। জনগণের পক্ষে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? মা বোনেদের পক্ষে কারা? বলাৎকারের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? মা বোনেদের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? নিরাপত্তা চাইছে কারা? বিচার সংস্কৃতি চাইছে কারা? ধর্ষকের ফাঁসি 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 চাইছে কারা? মায়ের নিরাপত্তা চাইছে কারা? বোনের নিরাপত্তা চাইছে কারা? কন্যার নিরাপত্তা চাইছে কারা? কন্যার নিরাপত্তা চাইছে কারা? বোনের নিরাপত্তা চাইছে কারা? ধর্ষকের ফাঁসি চাইছে কারা? জনগণের পক্ষে কারা? এ বাংলাদেশে মায়ের পক্ষে কোন ধারা আছে? এ বাংলাদেশে বোনের পক্ষে কোন ধারা আছে? এ বাংলাদেশে কন্যার পক্ষে কোন ধারা আছে? এ কোন সে ধারা? ধর্ষকের বিচার চাইছে কারা? মায়ের নিরাপত্তা চাইছে কারা? বোনের নিরাপত্তা চাইছে কারা? বোনের নিরাপত্তা চাইছে কারা? মায়ের নিরাপত্তা চাইছে কারা? ধর্ষকের বিচার 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 চাইছে কারা? জনগণের পক্ষে কারা? মানবতার পক্ষে কারা? মানবতার পক্ষে কারা? সুশিক্ষার পক্ষে কারা? সুশিক্ষার পক্ষে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? মা বোনেদের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? ধর্ষকের বিচার চাইছে 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 কারা? মা বোনেদের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? এ
বাংলাদেশে মায়েদের পক্ষে কোনো ধারা আছে? এ বাংলাদেশের জনগণের পক্ষে কোনো ধারা আছে? এ বাংলাদেশের নারীর পক্ষে কোনো ধারা আছে? এ কোন সে ধারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? জনগণের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? একটু স্লো, একটু স্লো, একটু স্লো। সামনে ওই জায়গাটা ব্লক, ওই জায়গাটা ব্লক। স্লোগান দেন। মা বোনেদের পক্ষে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? এটা ধরে। মা বোনদের পক্ষে কোন ধারা আছে? কোন সে ধারা? মা বোনদের পক্ষে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? বলৎকারের বিচার চাইছে কারা? জনগণের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? ধর্ষণের বিচার চাইছে কারা? এই মা বোনদের পক্ষে কোন ধারা আছে? কোন সে ধারা? নতুন ধারা নতুন ধারা মা বোনদের পক্ষে কারা? নতুন ধারা নতুন ধারা আমজনতার পক্ষে কারা? নতুন ধারা নতুন ধারা রিকশাওয়ালার পক্ষে কারা? নতুন ধারা নতুন ধারা কৃষক ভাইয়ের পক্ষে কারা? এগোন সামনে এগোন। রিকশাওয়ালার পক্ষে কারা? ধর্ষণের বিচার চাইছে কারা? মা বোনদের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? বিজয় নতুন ধারা, বিজয় নতুন ধারা। কাকা আপনার মাথা ওদিকে রাখবেন, মাথা ওদিকে রাখবেন। টানে 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 রিকশা রিকশা ভাইয়া 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 এইভাবে থাক, ওদিকে ডাইরেক্ট দিলে সমস্যা। এটা ধর ওদিকে যাবে। এখানে জায়গা আছে তো। হ্যালো একটু সোজা করে ব্যানারটা, হ্যাঁ টিপু ভাই একটু পিছনে, তাহলে ব্যানারটা সোজা হয়ে যাবে। দাঁড়ান, পাশে থাকেন, হাসান ভাই ওনার পাশে থাকেন, ওনার পাশে ওনাকে থাকেন।
হ্যালো 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 লাইন পাচ্ছে সবই পাচ্ছে মাইক্রোফোনে ডিস্টার্ব হচ্ছে শান্ত আসো 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 একটু নামান একটু নামান একটু হালকা নামান একটু নামান একটু পিছনে যান হ্যাঁ একটু হালকা পিছনে যান হালকা আপনি পিছনে যান আপনি এখানে থাকেন আপনি ভাই বাবা একটু আমাকে জায়গা দেন। আপনি জায়গা দেন, আপনি- মাইক্রোফোনের সমস্যা। এটা ট্রাই করেন না এই মনির ভাই ওটা ট্রাই করতে না করো ওনাকে দিতে বলছে সাউন্ড সিস্টেম উনি দিবে এই মনির ভাই ওনাকে বলেন না মাইকটা দিতে আপনি এটা নিয়ে কেন ওনাকে বলেন তাড়াতাড়ি করে মাইকটা দিতে ওনার সাথে কথা বললাম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা কষ্ট করে আমাদের এই সংবাদ সংগ্রহের জন্য আমাদের আজকের আয়োজনে সম্পৃক্ত হয়েছেন তাদের সবাইকে আপনারা জানেন আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আজকে চরম রকমের অনিরাপত্তায় ভুগছে নিরাপত্তা নাই এই যে নিরাপত্তাহীন বাংলাদেশ এই বাংলাদেশ কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যারা অতন্ত্র প্রহরী ছিলেন তাদের চাওয়া ছিল না তাদের চাওয়া ছিল সত্যিকার অর্থে দেশ মানুষ মাটির কল্যাণ আজকে সেই কল্যাণের পথ থেকে আমরা যোজন যোজন দূরে সরে যাচ্ছি আমরা সেই কল্যাণের পথ থেকে আমাদের মায়েদের চুম্বকটা দেখো এই চুম্বকটা ঘুরাও এটা ধরো
আসবে না। আমরা মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার জায়গা থেকে অনেক দূরে সরে যেতে দেখেছি। আমাদের বাংলাদেশের যখন যারাই ক্ষমতা এসেছে তাদেরকে, যে কারণে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার জায়গা থেকে, মুক্তিযুদ্ধের চিন্তার জায়গা থেকে অবশ্যই আমাদের মায়েদের নিরাপত্তা, বোনেদের নিরাপত্তা, কন্যার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের সহধর্মিণীর, আমাদের বন্ধুর, প্রিয়জনের সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। অথচ আমরা দেখছি যখন যে সরকার গঠিত হয় সেই সরকারের আমলেই আমাদের মায়েরা, বোনেরা বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত হতে থাকে। প্রিয় বন্ধুরা আমার, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যেই সরকারটি গঠিত হয়েছিল সেই ইউনূস সরকারের সময়ে আমার মায়েরা, বোনেরা সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে। শুধুমাত্র গণপরিবহনে নিপীড়িত হয়েছে প্রতি মাসে 1.5 থেকে 200 মা বোন। শুধু এখানেই শেষ না, আমাদের মায়েদের, বোনদেরকে তারা বেশ্যা বলেছে, তারা আমাদের মায়েদেরকে, বোনেদেরকে দৌলতদিয়ার মাল বলেছে। সেই জামাত, শিবির, এনসিপি নেতারা আজকে সংসদে গেছে আমাদের মায়েদের, বোনেদের সংগ্রামকে ঝুলন্ঠিত করবার মধ্য দিয়ে। যে কারণে আজকে দেখতে পাচ্ছেন 11 বছরের কন্যাও আজকে রেহাই পাচ্ছে না এই লোলুপ লম্পটদের হাত থেকে। আজকে প্রিয় বন্ধুরা আমার, ধর্ষণ বিরোধী আজকের এই সমাবেশে আমরা গত 13 বছর ধরে কিন্তু বলে আসছি 3 মাসের মধ্যে ধর্ষকের ফাঁসি দিতে হবে। আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন মা, কোন বোন যদি সোচ্চার হয়, এখানে রত্নাজি আছেন, এখানে শান্তা ফারজানা আছেন, এখানে নুরজাহানিরা আছেন, এখানে মিনু আপা আছেন, যারা এই সোশ্যাল মাধ্যমে কথা বলেন, সবাইকে সোশ্যাল মবের শিকার হতে হয়। এই যে সোশ্যাল মবের শিকার হতে হচ্ছে, আমাদের 11 বছরের কন্যাদেরকে ধর্ষিত হতে হচ্ছে, তাও আবার ইমামের দ্বারা। এই পরিস্থিতির সম্পূর্ণ দায় হচ্ছে জামাত ইসলামের, এনসিপির, জুলাই আন্দোলনের সেই সব কুলাঙ্গারদের যারা বাংলাদেশকে ভুলণ্ঠিত করবার জন্য সেই আন্দোলনের সূচনা করেছিল। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই, এই জুলাই আমাদের মায়েদের নিরাপত্তা কেড়ে নিয়েছে, এই জুলাই আমার বোনের নিরাপত্তা কেড়ে নিয়েছে। এই জুলাইয়ের মধ্য দিয়ে কতগুলো লাগাতে চাওয়া কুলাঙ্গারের জন্ম হয়েছে। আপনারা দেখেছেন এনসিপি নেতারা লাগাতে চাওয়ার জন্য নেত্রীদেরকে জন্ম দেয়, নেত্রীদেরকে দলে নেয়, নেত্রীদেরকে সংসদে পাঠায় শুধু লাগাতে চাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা আমার, এই লাগাতে চাওয়া পার্টি, এই লাগাতে চাওয়া তথাকথিত জামাত, এরা বাংলাদেশ বিরোধী, এরা ধর্ম বিরোধী, এরা রাষ্ট্র বিরোধী, এরা সমাজ বিরোধী, এরা আপনার আমার আমাদের জনবিরোধী। এই জনবিরোধী দলগুলো নিষিদ্ধের দাবিতে আমরা আজকের এই সমাবেশে কথা বলবো। আমরা সেই ধর্ষকের 3 মাসের মধ্যে ফাঁসির দাবি জানাচ্ছি। একই সাথে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আমরা দাবি জানাবো, তিনি যেন শিলংয়ের ঘটনা ভুলে না যান, তিনি যেন কোনোভাবেই ভুলে না যান তিনিও গুমের শিকার হয়েছিলেন, তিনি যেন ভুলে না যান তিনি নিপীড়নের শিকার হয়েছিলেন। তার স্ত্রী বছরের পর বছর হাজতে, আদালতে, থানায়, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা সেই সব বিষয়গুলোকে মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা ধর্ষক, যারা লম্পট, তারা আজকে সংসদের বিরোধী দলের নেতা হয়েছে। তাদের কারণে আজকে ইমাম সাহেব 11 বছরের মেয়েকে ধর্ষণ করতে একটুও ভাবেনি, বরঞ্চ বড় গলায় লাইভে এসে বলছে তারা নাকি ধর্ষণ করে না, ধর্ষণ নাকি নানা করেছে। এই যে কুলাঙ্গারদের বক্তব্য, তাদেরকে, এই কুলাঙ্গারদেরকে কথা বলবার সুযোগ করে দিয়েছে এই জামাত ইসলাম, এনসিপি, এই দেশ বিরোধী চক্র। আজকে এই সব বিষয় নিয়ে কথা বলবেন আমাদের নেতৃবৃন্দ, কথা বলবেন, সংহতি প্রকাশ করবেন আমাদের প্রিয় শ্রদ্ধাজনেরা, আমাদের সংহতি প্রকাশ করবেন আমাদের প্রিয় শ্রদ্ধাজন জনাব সৈয়দ মঈনুদ্দিন টিপু, কথা বলবেন আমাদের প্রিয় শ্রদ্ধাজন আব্দুর রহমান ভাই, সংহতি প্রকাশ করবেন সব্যসাচী লেখক, সাংবাদিক এবং কলামিস্ট প্রত্যয় জসিম, সংহতি প্রকাশ করবেন মিনু আপা, সংহতি প্রকাশ করবেন রত্নাজি, সংহতি প্রকাশ করবেন অন্যান্য নেতৃবৃন্দ। নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কথা বলবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান। আপনারা জানেন এই জুলাইয়ের পরে সবচেয়ে বেশি এই মবের বিরুদ্ধে যারা সোচ্চার ছিল নতুন ধারা বাংলাদেশ
এনডিপি তাদের মধ্যে অন্যতম। আমরা টাকলা মুরাদদেরকে দেখেছি কিভাবে মবকে উস্কে দেয়, আমরা টাকলা মুরাদদেরকে দেখেছি কিভাবে ধর্ষণকে উস্কে দেয়, কিভাবে পাকিস্তানি পাকি বীজদেরকে উস্কে দেয় আমাদের মায়েদের বোনদেরকে ধর্ষণ নিপীড়নের জন্য। প্রিয় বন্ধুরা আমার, এই পরিস্থিতিতে আমরা আজকে 3 মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির আইন বাস্তবায়নের দাবিতে সমাবেশের আয়োজন করেছি। এই সমাবেশে কথা বলবেন আমাদের যুগ্ম মহাসচিব মনির জামান, কথা বলবেন আমাদের যুগ্ম মহাসচিব অজেদ রানা, কথা বলবেন আমাদের যুগ্ম ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা, কথা বলবেন আমাদের সাংগঠনিক সম্পাদক আলামিন বৈরাগী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা শুরুতেই আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে অনুরোধ জানাবো, আজকের আয়োজনটি আমরা সুশৃঙ্খল ভাবে করতে চাই। আপনারা যারা সংবাদ যোদ্ধা রয়েছেন তাদের আমরা সহযোগিতা চাই, কেননা আমরা আপনার বোনের জন্য, আমার বোনের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আপনার মায়ের জন্য, আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আপনার কন্যার জন্য, আমার কন্যার জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আপনার স্ত্রীর জন্য, আমার স্ত্রীর জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই। সেই নিরাপদ বাংলাদেশের দাবিতে 3 মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশ ও কুশক পত্রিকা দাহর আয়োজনে যারা উপস্থিত রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শুরুতেই সংহতি প্রকাশ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে বক্তব্য রাখবেন এই পর্যায়ে নতুন ধারা বাংলাদেশের সংগ্রামী ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা। ডাক্তার নূরজাহান নীরা, হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ডটা একটু ঠিক করতে, সাউন্ডটা ঠিক করে দেন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কথা বলেন। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না, এই স্লোগানকে লালন করে নতুন ধারার পথ চলা। তারই ধারাবাহিকতায় আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একত্রিত হয়েছি একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। আমি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রোমান্টিক মুডে ঘুরে বেড়ান স্ত্রী আর মেয়েকে নিয়ে, স্ত্রী মেয়েকে নিয়ে আপনি সিনেমা দেখতে যান, আইসক্রিম খান, আর আমরা সাধারণ মানুষরা যারা তারা সুইং মুডে আছি। কেন আছি? 11 বছরের মেয়ে ধর্ষিত হচ্ছে, 6 বছরের মেয়ে ধর্ষিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে গর্ভবতী মা। একজন গর্ভবতী মাকে ধর্ষণ করে তার পেটের বাচ্চাকে বের করা হয়, এমন নৃশংস জাহেলিয়াতের যুগে আমরা বাস করছি। এই মুহূর্তে আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমার বলছি নির্দ্বিধায়, এই বাংলাদেশে আজকের এই দৃশ্য দেখে সত্যি লজ্জিত, সত্যি দুঃখিত যে এমন একটা নিকৃষ্ট জনগণের মাঝে আমাদের মতো নারীদের জন্ম হয়েছে যারা একজন গর্ভবতী মাকেও ছাড়ে না। এমন নিকৃষ্ট মনের মানুষ যে দেশে বাস করে, সেই দেশের নাগরিক আমরা। এটা বাইরের দেশে কতটা ভাবমূর্তি নষ্ট করে সেটাও বিষয়। আমাদের এই যে একের পর এক ধর্ষণ হচ্ছে, এর কোনো বিচার হয় না। আপনার ভয় যদি ভিতরে না থাকে, কখনো অপরাধ থেকে মানুষ বেরিয়ে আসবে না। কোনো ধর্ম দিয়ে, কোনো আইন দিয়ে, কোনো শাসন দিয়ে কিভাবে আপনার সেটা নিয়ন্ত্রণ করা যায়, বাংলাদেশের কোনো সরকারই সেই ব্যবস্থা করে যায়নি। আমরা যারা নারী তারা চরম নিরাপত্তাহীনতায় আছি। জুলাইয়ের আন্দোলনের পর, জুলাই আন্দোলন শুধু দেশটাকে ধ্বংসই করেনি, দেশটাকে একটা মবের রাজ্য তৈরি করেছে। মবের মানুষ যে শুধু যে বাইরে তা না, বাস্তবতার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা নারী আছি, নারীরা যারা প্রতিবাদ করে তাদেরকেও সোশ্যাল মিডিয়ায় মব করা হয় নোংরা ভাষায় কথা বলে। যারা নোংরা ভাষায় কথা বলে, প্রতিবাদ করলেই যারা পতিতা দৌলদিয়ার কথা বলেন, তারাই এই ধর্ষক। তারা ধর্ষকদের প্রমোট করে। বাংলাদেশের নারীদের নিরাপত্তাহীনতার কারণে তারাই সবচেয়ে বেশি, তারাই বেশি। আজ আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে, এই সমাবেশের পক্ষ থেকে আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মা একজন নারী নেত্রী ছিলেন, দীর্ঘ বছর তিনি শাসন করেছেন দেশ। আপনি আপনার
আপনার স্ত্রী কন্যাকে যেভাবে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা নারী, আপনি যেমন রোমান্টিক মুডে মেয়েদের নিয়ে মেয়ের স্ত্রী কিনে ঘুরতে চান, বাংলাদেশের প্রত্যেকটা নারী যেন তার স্বামীর সাথে, তার বাবার সাথে, তার ভাইয়ের সাথে এভাবে ঘুরতে পারে, সেই ব্যবস্থা করুন। দেশে সেই পরিবেশ তৈরি করুন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। 3 মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির ব্যবস্থা করুন। ধর্ষকের ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, মাসের মধ্যে ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। যদি ধর্ষকের 3 মাসের মধ্যে ফাঁসি দেওয়া হয়, এই আইন যদি কার্যকর করা হয়, ধর্ষণ বন্ধ হতে বাধ্য। কারণ প্রত্যেকটা মানুষের জীবনের মায়া আছে। যখন আপনি তাকে ধর্ষণকারীকে যখন আপনি ফাঁসি দিবেন, অবশ্যই সে ভয় হলেও ধর্ষণ থেকে বিরত থাকবে। আজ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, নতুন ধারা বাংলাদেশের মাননীয় সম্মানিত চেয়ারম্যান মঈন মেহেদী উপস্থিত আছেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা পাটজানা উপস্থিত আছেন, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা এবং যারা আছেন সবাইকে অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা সবার জন্য। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা। আপনারা জানেন এই মববাজদের বিরুদ্ধে, মবস্টারদের বিরুদ্ধে, সাবজিস হাসনাতদের অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার নতুন ধারা বাংলাদেশ এনডিবি এ কারণে ছিল যা আমরা প্রমাণ পেয়েছি জুলাই পরে সবচেয়ে বেশি লাভবান, জুলাইয়ের যোদ্ধাদের রক্তের উপর দিয়ে বেশি লাভবান হয়েছে এই সাবজিস হাসনাতরা। আমরা এই জুলাই যোদ্ধা নামক তথাকথিত জুলাই চেতনার বন্ধ চাই, জুলাই চেতনা ব্যবসার বন্ধ চাই। এবং সেই আন্দোলনে যিনি সবচেয়ে বেশি নেতৃত্ব দিচ্ছেন, বেশি আওয়াজ তুলছেন, সে প্রিয় নেত্রী নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান। রূপসা থেকে পাথুরিয়া তারই ধারাবাহিকতায় আজ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি। রাখো না, এটা চুম্বক দিয়ে চলে যাচ্ছে, চুম্বকটা দেন। আজকের এই সমাবেশে যারা উপস্থিত সবাইকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, সেই সাথে উপস্থিত সকল সংবাদ যোদ্ধা ভাই ও বোনেরা সবার প্রতি কৃতজ্ঞতা এবং চলমান জনতা সবার প্রতি নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, স্বাধীনতার 55টি বছর পার হয়ে গেল, কিন্তু রেহাই পায় না আমার 11 বছর বয়সী ছোট বোন, রেহাই পায় না 3 বছর বয়সী ছোট শিশু। একটা দুঃখজনক ঘটনা গতকালকে ঘটে গেছে। একটা 7 বছর বয়সী শিশু তার বায়ুপথে বাতাস ঢুকিয়ে নরসিংদীতে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। সেই রামিম নামের ছেলেটা হাহাকার করতে করতে মারা গেছে। ভাবতে পারেন একটা ছোট শিশুর বায়ুপথে বাতাস দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। ছেলেদের বায়ুপথে শুধু বাতাস নয়, তাদেরকে বলাৎকার করা হচ্ছে। প্রতিদিন গণমাধ্যমে সংবাদ পড়ি আর চোখের জল ফেলি, ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করা হচ্ছে, মাদ্রাসার ছাত্রীদেরকে ধর্ষণ করা হচ্ছে। এটা প্রতিদিনের ঘটনা। প্রতিদিন আমাদের আফসোস লাগে যখন দেখি যে ধর্ষণ করে মেরে ফেলে গেছে খেতে, ধর্ষণ করে মেরে ফেলে গেছে গাছের তলায়, মাকেও মেরে গেছে, মায়ের পেটের বাচ্চাটাকেও মেরে গেছে। কি নৃশংস, কি নির্মম হয়ে গেছে মানুষ। এটা কেন হয়েছে? কোথাও কোনো নিরাপত্তা নাই। 3 মাসে প্রায় 400 নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। এটা তো একটা প্রতিবেদনের কথা, কিন্তু আরো কত নারী কোনায় কোনায় ধর্ষিত হচ্ছে, নীরবে নিভৃতে কাঁদছে। আমরা কি তা জানি? সেই গল্প আমরা সবাই জানি না।
অনেকে ধর্ষণ করে টাকা পয়সা দিয়ে মিটমাট করে ফেলে, কথা বলতে দেয় না। অনেকে হয়তো মামলা করতে থানায় যায়, কিন্তু থানা মামলা নেয় না। অনেকে ধর্ষণ করে আত্মহত্যা করে, সেই ঘটনা পত্র পত্রিকায় আসে না। একটা ধর্ষণের সাথে তার পরিবারের সবাই বছরের পর বছর কাঁদতে থাকে। ধর্ষিতার চোখের পানি পড়ে, ধর্ষিতা হাহাকার করে, কিন্তু তৌহিদি জনতাকে দেখা যায় না। যখন আমার মায়েরা বোনেরা ধর্ষণের শিকার হয়, তখন তৌহিদি জনতারা আসে না। তৌহিদি জনতা খালি লুটপাট করতে, মাজার ভাঙো আর মাজার লুটপাট করে টাকা পয়সা নিয়ে নাও। তৌহিদি জনতা খালি ওই গাড়ি লুটপাট করে, বাড়ি লুটপাট করে, বড় লোকের ঘর বাড়ি লুটপাট করে। যখন কোথাও ধর্ষণ হয়, যখন কোথাও অপরাধ হয়, অপকর্ম হয়, তখন তৌহিদি জনতাকে দেখা যায় না। নিশ্চুপ হয়ে থাকে পুলিশ প্রশাসন, কেউ কোনো কথা বলে না। 11 বছর বয়সে যে ঘটনাটা ঘটলো, এখন বলা হচ্ছে যে এটা একটা সাজানো ঘটনা। এই ঘটনাটা, এটা একটা সাজানো ঘটনা। এই ঘটনা নাকি সাজিয়েছে। আরে সবগুলো ঘটনা সাজানো। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই, আপনারা তো বলছেন ওই হুজুরকে বাঁচানোর জন্য 11 বছর বয়সী বাচ্চার যে ধর্ষণের ঘটনা, অন্তঃসত্ত্বার ঘটনা, এটা সাজানো। তাই বলে কি প্রত্যেকটা ঘটনা সাজানো? সাজানো না। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে, মাদ্রাসাগুলোতে কি চলে আপনারা মনিটর করবেন। বিশেষ করে আবাসিক মাদ্রাসাগুলোতে যে পর্দা লাগিয়ে কি হচ্ছে এটার ভিতরে মনিটর করেন। কি শিখছে মেয়েরা, কি শিখে ছেলেরা, মনিটর করেন। এই যারা শিক্ষা দিচ্ছে, এই শিক্ষকরা, এই শিক্ষিকারা, যারা হুজুর, এরা আসলে কতটুকু পায়, ওরা কি শিখাচ্ছে? কারণ আমরা তো মিডিয়াতে দেখতে পাচ্ছি যে হুজুররা শুয়ে থাকে আর মাদ্রাসার ভিতরে হুজুরের হাত টিপে, পা টিপে, হুজুরকে শরবত বানায় খাওয়ায়। আবাসিক মাদ্রাসাগুলোতে, নারী মাদ্রাসাগুলোতে এগুলাই ঘটে। কেন ছাত্রী আবাসিক হোস্টেলগুলোতে এগুলা ঘটবে? আমরা সেটা জানতে চাই। ছাত্রী মাদ্রাসাগুলো থেকে আসলে যারা পড়ালেখা করে কি শিখে? আপাতত মস্তক বোরকা পরাচ্ছে। এই বোরকার ভিতরে সে কি মানুষ হয়ে বড় হয়, না সে কি শুধু দ্রব্যপণ্য হয়ে বড় হয়, সেটা জানতে হবে। তা না হলে শিক্ষামন্ত্রী, আপনার যে এত দৌরাত্ম, আপনার যে নকল প্রতিরোধ করার যে এত দৌড়াদৌড়ি, সেগুলা কোনো কাজে আসবে না। কারণ ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো আসলে কতটুকু শিক্ষা দান করতে সক্ষম, সেটা আপনাকে জনগণকে রিপোর্ট দিতে হবে। আমরা জানতে চাই, আরেকটা কথা জানতে চাই, মাদ্রাসাগুলো থেকে যে এত দানের জন্য প্রতিদিন এত হুজুররা আসে, মাদ্রাসা আমরা কেন দান করব? আমাদের যদি দান করতে ইচ্ছা করে, আমরা সরকারি কোনো ব্যবস্থাতে দান করব। সেই সরকারি ব্যবস্থা মাদ্রাসাগুলোতে টাকা পয়সা দিবে, কিন্তু মাদ্রাসার নাম দিয়ে, এতিমখানার নাম দিয়ে এই দান খয়রাত পদ্ধতি বন্ধ করতে হবে। কারণ কোন স্কুলের নাম দিয়ে, কোন কলেজের নাম দিয়ে, কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে তো কেউ যায় না খয়রাত চাইতে। তাহলে মাদ্রাসা, এতিমখানার নাম দিয়ে কেন খয়রাতি করে? তাই বলতে চাই যে মাদ্রাসায় এই খয়রাতি বন্ধ করে দিন। দান করার দরকার নাই। আপনি দান করতে চান, আপনার প্রতিবেশীকে দান করেন, আপনি যাকে দেখেন নিজ হাতে দান করেন। মাদ্রাসায় কি হচ্ছে সেটা জানার পরে তারপরে দানের কথা আসবে। বেহেশতে চলে যাওয়ার আকাঙ্ক্ষা, বেহেশতে চলে যাবেন এরাই শিখায়। কে বলেছে যে মাদ্রাসা অন্ধের মতো দান করলে বেহেশতে যেতে পারবেন? কোথায় লেখা আছে? আমরা জানতে চাই। আমার নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে, দেশের সকল মানুষ সমানভাবে বাঁচবে এবং ধর্ষক, এই ধর্ষককে 3 মাসের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, 3 মাসের মধ্যে ফাঁসি চাই, ফাঁসি চাই। কারণ আপনারা ফাঁসির মৃত্যুদণ্ড দেন, কিন্তু তা কার্যকর হয় না। জামালপুরে যে স্কুল ছাত্রীকে গণধর্ষণ করলো, সেখানে 3 জনকে কয়েক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু তা কবে কার্যকর হবে আমরা তা জানতে চাই। আসিয়ার কথা মনে আছে? আমরা আসিয়ার কথা ভুলে যাইনি। আসিয়াকে যে ধর্ষণ করেছিল, নুসরাতকে যে ধর্ষণ করেছিল, তরুকে যে ধর্ষণ
করেছিল তারা এখনো জীবিত আছে। জনগণের সামনে তাদের ফাঁসি চাই। আপনারা যদি জনগণের সামনে ফাঁসি দেন তাহলে তারা ভয় পাবে, মানুষ ভয় পাবে। কোনো নিরাপত্তা নাই দেশে, মায়েদের বোনেদের নিরাপত্তা চাই। এই যে কথায় কথায় বাল্য বিবাহ হচ্ছে, একজন বউ থাকা সত্ত্বেও আরেকটা বিয়ে করে, আরেকটা বিয়ে করে, আরেকটা বিয়ে করে, ম্যারেজ মিডিয়া খুলেছে। আমরা বলতে চাই এভাবে দেদারসে মহিলাদেরকে পণ্য বানানো বন্ধ করুন। নিয়ম শৃঙ্খলা ব্যতীত বহু বিবাহ আইন প্রচলন করে দিয়েছে এরা। বিয়ে করছে কোনো লিখিত নেই। এই যে এক হুজুর, দেড় ব্যাটারি হুজুর, সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি বিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করলো, নাবালিকাকে বিয়ে করলো। এই দেড় ব্যাটারি হুজুরের তো এখন শাস্তি হওয়া উচিত, কারণ তিনি তো তার প্রথম স্ত্রীর কোনো পারমিশনই নেননি। প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া আরেকটা মেয়েকে কিভাবে বিয়ে করে? দ্বিতীয় বিয়ে করতে হলে তো সেটা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনি ইসলামের কথা বলেন, আরেকটা বিয়ে কখন করবেন? যখন আরেকজন মহিলা অসহায় থাকবে, স্বামী করতে ডিভোর্স থাকবে। আল্লাহ তো বলে নাই নাবালিকা বিয়ে করো, কচি কচি বিয়ে করো। কচি কচি বিয়ে করার জন্য এরা মহিলাদের লেখাপড়া বন্ধ করে দিচ্ছে। কচি কচি বিয়ে করার জন্য এরা মহিলাদেরকে হুজুর বানাচ্ছে। একেবারে আপাতমস্তক বোরকা পরিয়ে এরা মহিলাদেরকে খালি বিয়ে করছে। একজন বিয়ে করে, আরেকজন ডিভোর্স দেয়, ওটারে আরেকজন বিয়ে করে। এই হুজুরগুলোর ভিতরে কি সম্পর্ক? একজন একজনের শ্বশুর, আবার তালই, আবার অমুক, আবার ভাইরা, মানে কি অদ্ভুত সম্পর্ক। মানে হালাল একটা পতিতালয় খুলে বসেছে, যে পতিতাগুলো বোরকার ভিতরে ঢুকে এবং অসহায় হয়ে থাকে। আমরা এমন বোরকা পরিহিত অসহায় বাংলাদেশ চাই না। চাই না। দাড়ি টুপির সাইনবোর্ড, ইসলামের সাইনবোর্ড দেখিয়ে কোনো অসহায় অন্ধ বাংলাদেশ চাই না। চাই না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আপনি, আমি, নারী, পুরুষ সবাই সমান থাকবে, সবাই নিরাপদে থাকবে, সবাই সুন্দরভাবে সম অধিকার নিয়ে বাঁচবে। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান সবাই সমানভাবে পাবে। এমন বাংলাদেশের স্বপ্ন দেখি, এমন নিরাপত্তার স্বপ্ন দেখি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। এটা এটা আমি দিচ্ছি, ভাই এটা প্রিয় সমাবেশ, প্রিয় চলমান জনতা, প্রিয় সংবাদ যোদ্ধা যারা রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনটিভির আজকের আয়োজনের সম্মানীয় সুরার্থী, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন সব্যসাচী লেখক, কলামিস্ট প্রত্যয় জসিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রবীন্দ্রনাথের আজ জন্মদিন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের জন্ম হয়েছিল 1971 সালে। আমরা জানি 1971 সালে অসংখ্য মানুষ, নারীদেরকে ধর্ষণ করা হয়েছিল। যে সংগঠনটি তারা আজকে রাষ্ট্র ক্ষমতার অংশীদার, তারা সংসদে তথাকথিত বিরোধী দল। আমরা নিন্দা ঘৃণা জানাই এই সমাবেশ থেকে, কারণ কাঠামোগত এবং সাংগঠনিকভাবে ধর্ষক একটি দল আজকে রাষ্ট্র ক্ষমতায় আসে। আজকে সমাজে নারীদের প্রতি যে ধর্ষণ করা হচ্ছে, আমি মনে করি যে নিপীড়ন এবং বৈষম্যের মূল কারণ হলো পুঁজিতান্ত্রিক সমাজ। একটা সাম্যের এবং বৈষম্যমুক্ত সমাজ গড়ার জন্য আমরা সবাই আন্দোলন করব। আজকে নতুন ধারা বাংলাদেশ যে একটা নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য যে একটা মানববন্ধনের আয়োজন করেছে, এবং 3 মাসের মধ্যে দর্শকদের ফাঁসির আমরা দাবি জানাচ্ছি। এই দাবির সঙ্গে আমি একমত পোষণ করছি, এবং আমি মনে করি একটা উন্নত, আধুনিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে নারীদের সমমর্যাদা আমাদের সবার আগে প্রতিষ্ঠিত করতে হবে। না হলে আমরা কখনোই একটা উন্নত, আধুনিক এবং বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারবো না। সবাইকে আমি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে উন্নত, আধুনিক, বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলা নিয়ে আমার
আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবার শুভেচ্ছা। সকল সংবাদদাতা আমি নন্দ গোলাম মনিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজ আমরা এখানে কেন আসছি, কেন দাঁড়িয়েছি, আপনারা অবশ্যই আমাদের ফেস্টুন ব্যানার দেখে বুঝেছেন। ভাই, বাচ্চার পেটে বাচ্চা কিভাবে দেয়? একটা বাচ্চার পেটে একজন ইমাম সাহেব, একজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহিলা মাদ্রাসা খুলে একটা বাচ্চার পেটে কিভাবে বাচ্চা দেয়, এটাই আমার আপনাদের কাছে প্রশ্ন। দ্বিতীয় কথা হলো, আমাদেরও শিশু সন্তান আছে, আমাদেরও বাচ্চা কাচ্চা আছে। এই মুহূর্তে যদি আমরা এই বলৎকারের বিষয়ে, এই দর্শকদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হই, তাহলে আজ হোক কাল হোক আমাদের বাচ্চাগুলোও দর্শন হবে। তাই আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে 3 মাসের মধ্যে দর্শকের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই, 3 মাসের মধ্যে ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই। এরা হেফজখানা খুলে কোরআনে হাফেজ। আল্লাহ কোরআনে বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ, কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। আল্লাহ, এরা আসলে বুঝে না। আল্লাহ বলছে আমার হাতকে, আমার চোখকে, আমার মুখকে, আমার কানকে হেফাজত করার জন্য। যিনি হাত, মুখ, পা, চক্ষু, কর্ণ এগুলোকে হেফাজত করবে তিনি হাফেজ। কিন্তু তারা এই কোরআন শরীফ মুখস্থ করাইয়া হাফেজের নাম দিয়া এই মাদ্রাসার ভিতরে তারা বলৎকারী দর্শন গুলো করতেছে। মসজিদের ভিতর, ধর্মীয় জায়গাতে যেখানে আল্লাহর নবীর ট্রেনিং দেওয়া হবে, নবীর আদর্শের ট্রেনিং দেওয়া হবে, সেইখানে তারা নবীর লেবাস, দাড়ি টুপি লাগাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করতেছে। তারা আমাদের নবীর দুশমন, তারা ইসলামের দুশমন, তারা ধর্মের দুশমন, তারা মানবতার দুশমন, তারা শিশু কন্যার দুশমন। তারা মূলত একটা ইহুদি এজেন্ডা। কেন? এই মাদ্রাসা আমার আল্লাহর নবী প্রতিষ্ঠিত করে নাই, সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত করে নাই, তাবে তাবেঈন প্রতিষ্ঠিত করে নাই, গৌসে পাক আব্দুল কাদের জিলানী কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, খাজা বাবা হিন্দের ওলি কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, গৌসুল আজম মাইজভান্ডারী কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই। আমার দাদা আব্দুল গনি হিয়াজুরি আজ থেকে 1972 সালে উনি শাকতুলি হাই স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে, অথচ উনি দেওবন্দ থেকে মুক্তি পাশ করে আসছে। কেন? উনি বুঝতে পারছে যে এই মাদ্রাসা আসলে কারা প্রতিষ্ঠিত করছে। এরা ইহুদির দালাল, এরা কোরআনের নাম পর্যন্ত কোরআন দেয় নাই, যে কোরআনের নাম আসলে কোরআন না, কোরআনের নাম কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম। তাইলে কোরআন শরীফ দিল কারা? এই ওয়ারেন হিস্টিং 1718 কি 1780 সালে এই খ্রিস্টান এই বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে 26 বছর এই ইহুদিদের দালালরা এই প্রিন্সিপাল ছিল। আজকে মাওলানা কারা বলে? মাওলানা শব্দের অর্থ প্রভু। তাইলে প্রভু কি? আজকে এই ঘটনাগুলো কারা ঘটাইছে? তাই বাবা, সুফিদের কাছে একমাত্র নারীরা নিরাপদ। আজকে শাহজালালের মাজার দেখেন, দয়াল নবী মক্কা মদিনার মধ্যে দেখেন আল্লাহুম্মা লাব্বাইক বলে নারী পুরুষ একসাথে হযরত আসওয়াদের মধ্যে চুম্বন খাচ্ছে। কোন দর্শন বলৎকারী ওখানে হচ্ছে না। শাহজালালের মাজারে গতকালকে 707তম উরুস আমি পালন করে আসছি, হাজার হাজার নারী পুরুষ যাচ্ছে, কোন দর্শন বলৎকারী হচ্ছে না। আপনার গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে, ওলি আল্লাহর দরবারে এত হাজার হাজার নারী পুরুষ যাচ্ছে, কোন দর্শনের ঘটনা আমরা দেখি না। কিন্তু মাদ্রাসায় পর্দার আড়ালে সেবার নাম দিয়ে, মাদ্রাসার নবীর আদর্শের ট্রেনিং এর নাম দিয়ে এই ইহুদির দালালেরা, এই বিধর্মীর দালালরা লেবাস করে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকারী করতেছে। আমরা বর্তমান সরকার তারেক রহমান, আপনার কাছে আমরা বিচারের দাবি জানাই। কেন? আপনি ক্ষমতায় এসেছেন, আমরা অতি আনন্দে সহিত আছি, কিন্তু আপনার সরকার যদি এগুলোর ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব, এবং কি আপনি গদিতে থাকতে পারবেন না। কেন? দর্শন বলৎকারীর কারণে
এই পৃথিবীর বুকে বহু জাতি ধ্বংস হয়েছে, কওমে লূত যাদেরকে বলা হয়। এরা কিভাবে পারে পায়খানার রাস্তা দিয়ে ছোট একটা বাচ্চার এই বলৎকারী করতে? আবার তারা অজুদা ছাড়া এই বলৎকারী করে তারা আবার ইমামতি করে। আস্তাগফিরুল্লাহ ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ভাই, আমরা এখনই সোচ্চার হতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের খবরগুলা আপনাদের দয়া করে আপনাদের পায়ে হাত রাখি বলি, আপনারা ভালো করে প্রচার করবেন। কেন? আপনাদের কাছে অনেক কিছু আছে। আপনারা ইচ্ছা করলে আপনাদের প্রচারের কারণে এই দেশে এই সাংবাদিকদের প্রচারের কারণেই 50% স্বাধীনতা আমাদের আসছে। তাই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আমরা সেই গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যেতে পারি নাই, আমরা আপনাদের দুয়ারে আসছি। আপনারা দয়া করে সংবাদগুলো প্রচার করবেন। এই হিস্ট্রিগুলা সঠিক কিনা আপনারা যাচাই করে প্রচার করবেন। ধন্যবাদ। নতুন ধারা বাংলাদেশের মমিন মেহেদী এবং প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং এখানে উপস্থিত আছেন আমার মা জননী সৈয়দা রত্নাজি, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আরো উপস্থিত হয়েছেন আদার সৃষ্টি বাউল রহমান এবং আমার মেয়ে মিনুহিয়া জুড়ি এবং ডাক্তার নুরজাহান নীরা। বাবুরে বাবু এক নুরজাহান নীরা ডাক্তার ইউনুসুর লগে আইয়া একবার ধ্বংস করে গেছে। তবে আমাদের মা আসছে, ইনশাল্লাহ তিনি আমাদেরকে আগে নিতে। ধন্যবাদ। সমাবেশ কথা বলবেন, সংহতি প্রকাশ করবেন। অনেকেই যারা সংহতি প্রকাশ করার জন্য এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে আমাদের আব্দুর রহমান ভাই এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল রত্নাজি, তার কথা আমরা শুনবো। এই পর্যায়ে নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা যুগ্ম মহাসচিব জনাব ওয়াজেদ রানা এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি করা অস্ত্রধারীদের 3 মাসের ভিতরে আশীর্বাদের সমাবেশে সম্মানিত সভাপতি এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই দেশে ধর্ষণের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃদ্ধি পাওয়ার কারণ হলো যে দেশের আইন শৃঙ্খলা অবনতি। এখনো আইন শৃঙ্খলার কোনো উন্নতি হচ্ছে না। নারী শিশু নির্যাতন 2000 আইনে সংশোধিত 2020-25-এ 9-1 ধারায় বলা আছে যে ধর্ষণকারী সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। প্রিয় সংবাদ যোদ্ধা, চলমান জনতা, দেখেন ভারত, পাকিস্তান, সৌদি আরব, চীন, রাশিয়া, আফগানিস্তান, ইরান প্রত্যেকটি দেশেই ধর্ষণের মৃত্যুদণ্ড কথা বলা আছে। বিশেষ করে চীনের ধর্ষণের আইন খুব কঠিন। এই চীনে 3 মাসের ভিতরে ধর্ষণের ফাঁসি চাই, এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন একদম সংক্ষিপ্তভাবে নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের আরেকজন সহযোদ্ধা মনির জামান। স্রষ্টাই সকল ক্ষমতার উৎস, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না, এই স্লোগানকে লালন করে গত 13 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কলামিস্ট মমিন মেহেদীর নেতৃত্বে নতুন ধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মমিন মেহেদীর নেতৃত্বে এগিয়ে চলছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি। নতুন ধারা বাংলাদেশ এনডিবি বরাবরই স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলে এসেছে। আজ 12 বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এই ধর্ষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বলাৎকারের বিরুদ্ধে। সেই ধারাবাহিকতায় আজকের এই সমাবেশ উপস্থিত রয়েছেন নতুন ধারার রাজনৈতিক প্রবর্তক কলামিস্ট মমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডাক্তার নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা সহ দূর দূরান্ত থেকে আগত সকল নেতাকর্মী ও যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং সামনে উপবিষ্ট সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই
আমাদের ব্যানারটি দেখেছেন, আমাদের ফিস্টনগুলি দেখেছেন। আমরা আজকে এই রাজপথে দাঁড়িয়েছি ধর্ষণের বিরুদ্ধে, বলাৎকারের বিরুদ্ধে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, খুব লজ্জাজনক অধ্যায়, 11 বছরের একটা নারী শিশু যার গায়ের থেকে এখনো দুধের গন্ধ যায়নি, এই জামাতপন্থী তাওহীদি জনতাপন্থী দুষ্কৃতিকারীরা ছোট ছোট শিশুদেরকে ধরে তাদেরকে নির্যাতন করছে, বলাৎকারের শিকার হচ্ছে। প্রত্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসাগুলিতে মসজিদ পর্যন্ত নিরাপদ নয়। ইমাম সাহেবের খাটার তলায়ও নারীদের শিশুদের বলাৎকারের পরবর্তী দেহ পাওয়া যায়। এই অবস্থাকে আমরা নিন্দা জানাই ও ঘৃণা ভরে স্মরণ করছি। প্রিয় সংবাদ যোদ্ধা, আপনারা দেখেছেন গত সপ্তাহে একজন গর্ভবতী নারীকে নির্যাতন করে তার পেটের বাচ্চাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এমন একটা অনৈতিক অবস্থার দিকে পৌঁছাচ্ছে। আর আমরা দেখছি ইতিমধ্যেই যত এই ধর্ষকদের নাম বের হয়ে এসেছে তারা ম্যাক্সিমামই জামাত ও তাওহীদি জনতার নামে এই দেশটাকে বলাৎকারের দেশ তৈরি করতে চায়, ধর্ষকের দেশ তৈরি করতে চায় এবং তারা তাদের প্রত্যেক ধর্ষণকারীকে ও বলাৎকারকারীকে অনতিবিলম্বে 3 মাসের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে, এই দাবি জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন বাংলাদেশ। ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। ধন্যবাদ সকলকে। সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনটিভি আজকের এই আয়োজনের সম্মানীয় শুভার্থী, আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, আজকের এই আয়োজনকে সমৃদ্ধ করবার জন্য এবং 3 মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে 13 বছর ধরে নতুন ধারা বাংলাদেশ এনটিভি যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনকে সাধুবাদ জানানোর জন্য আজকের এই আয়োজনে এসে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় শুভার্থী জনাব আব্দুর রহমান। আপনাকে সংহতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সংক্ষেপ করবেন, হ্যাঁ? আমরা পুষ্পতিলেখা দাও করবো তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 18 মাস ধরে 5 আগস্টের পরে 18 মাস এই দেশটি পরিচালনা করছে ডক্টর ইউনূস সাহেব। আপনারা সোশ্যাল মিডিয়ার মানুষ জানেন, এই ডক্টর ইউনূস 18 মাস ধরে যখন উনি রাষ্ট্র পরিচালনা করছে প্রত্যেকটা হত্যার সাথে ডক্টর ইউনূস জড়িত। কথা বলেন ঠিক কিনা? এই ডক্টর ইউনূস প্রত্যেকটা সাংবাদিক হত্যার সাথে ঠিক কিনা? কথা বলেন। এই ডক্টর ইউনূস প্রত্যেকটা পুলিশ হত্যার সাথে জড়িত। কথা বলেন। ডক্টর ইউনূস সহ উপদেষ্টা সহ প্রত্যেকটা মাদার ভাঙ্গার সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? এই ডক্টর ইউনূসের সংসার ছিল জঙ্গিদের নিয়ে। তিনি কোনো ভালো মানুষ নিয়ে 18 মাস ধরে সংসার করে। আমি বাংলাদেশ প্রত্যেকটা মিডিয়ার প্রতি আহ্বান করব, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন সালাউদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, প্রত্যেকটা উপদেষ্টারে তৈরি ফাঁসির কাজ চালায় না। এরা দেশ ধ্বংস করার কারিগর, এরা মানুষ ধ্বংস করার কারিগর। এরা আমাদের বাংলাদেশের মঙ্গলের জন্য আসে। 18 মাস ধরে লুটপাট, দর্শন, হত্যা, বলাৎকার, মার্ডার, শারীরিক ডাকাতি চলতেছে। আরেকটি নতুন আমাদের বিকল্প ধারা বাংলাদেশ, নতুন ধারা বাংলাদেশের যিনি প্রধান চেয়ারম্যান আমাদের এই মমিন মেহেদি দাদাভাই বলে গেছে যে জুলাইর নামে একটা ব্যবসা আরম্ভ হয়েছে। এই জুলাইরে বারবার পুঁজি কইরা যারা গাড়ি বাড়ি করছেন এই বিচার একদিন হইল বাংলার জমিনে হবে। আর আমি তৌহিদি জনতা ভাইদের বলবো, প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে ইদানিং 6 মাস ধরে যে পরিমাণ বলাৎকার চলতে আছে এগুলা কোনোদিন মুসলমানের কাজ হইতে পারে না। আমার মনে হয় কোন কুমহল একটি চক্র এই মাদ্রাসার ভিতরে ঢুকে খারাপ কাজের সাথে জড়িত হইতেছে। এই যারা বলাৎকার করে মাদ্রাসার ভিতরে এদের ইমাম সাহেব বললো আপনার ইমান চলে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক।
18 মাস ধরে এই সুফিবাদের উপরে আক্রমণ, বাউলদের উপরে আক্রমণ, পীরমা শেখদের উপরে আক্রমণ, এই মাজারগুলি যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কোনোদিন মুসলমান হইতে পারে? এরা ইহুদির এজেন্ট, ইহুদির দালাল। আজ এই বাংলাদেশ যখনই উন্নতির দিকে চলে যাচ্ছে, তখনই বাহিরের একটি কুমহল চক্র ঢুকে আমাদের ভিতরে জ্ঞান সৃষ্টি করে দিতে আছে। আমেরিকার এই কুমহল চক্র থেকে এই দেশকে বাঁচানো লাগবে। ডক্টর ইউনূস যে ক্ষতি করে ঠিক আছে, ডক্টর ইউনূস এই বাংলার মেরুদণ্ড ভেঙে গেছে। হাজার হাজার কোটি টাকা ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টা সহ কোটি কোটি টাকা বাহিরে পাচার করছে। ইউনূসের বিচারের আওতায় দ্রুত আনা লাগবে। বিচার 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 চাই, ইউনূসের বিচার চাই, বিচার 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 চাই, ইউনূসের বিচার চাই। এই ডক্টর, আমার শেষ একটি কথা, এই ডক্টর ইউনূস আসছে বাংলাদেশে প্রতিশোধ নেওয়ার জন্য, বাংলাদেশ উন্নয়নের জন্য ডক্টর ইউনূস আসে নাই। আমি একটা কথা বলে শেষ করতে চাই, ক্লিয়ার। এই যে সাংবাদিক গুলো অত্যাচার করা হইলো, আমি অন্য সব বিচার বাদ দিলাম। 17 বছর আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। ওই আমরা তো এত সাংবাদিক মারতে দেখি নাই। এখন বলতে পারেন যে আমি আওয়ামী লীগের কোন পক্ষ দেব না। সত্য কথা আগে বললে, আগে যখন মানুষ সত্য কথা বলছে মিডিয়ার সামনে, এই লোক জামাত করে, এই লোক জামাত করে। আর এখন যদি সত্য কথা বলে, বা এই লোক আমার এসব মিথ্যা ট্যাগ, এইসব মক সৃষ্টি তারা করবে, তাদের আইনের আওতায় এনে সঠিকভাবে বিচার করা লাগবে। ধন্যবাদ। সকলের প্রতি ভালোবাসা রইল, মোবারকবাদ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আপনি। এই উপস্থিতি এখন সংহতি প্রকাশ করবেন। আমার কথা বলেন। এ পর্যায়ে আপনারা দীর্ঘ সময় যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, এখন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন নতুন ধারার রাজনৈতিক প্রবর্তক, রাজপথের লড়াকু সৈনিক, কলামিস্ট মুমিন মেহেদী। সংবাদ যোদ্ধা যারা রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। কথা বলেছেন, সংহতি প্রকাশ করেছেন আজকের এই আয়োজনে, আজকের এই মানববন্ধনে, এই সমাবেশে, এই কুসুম পত্রিকা দাহর কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে নতুন ধারার যারা কথা বলেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সৈয়দ মঈনুদ্দিন টিপু, কৃতজ্ঞ যিনি কথা বলবেন একটু পরেই, মিনু আপা কথা বলবেন একটু পরে, রত্নাজি কথা বলেছেন এর মধ্যে যারা, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের নতুন ধারার রাজনীতিকে আপনারা চিনেন, এরা মহাজোটে ছিল না, এটা যুগপথে ছিল না, এরা হালুয়া রুটির ভাগাভাগিতে ছিল না। কারণ সত্য বললে হালুয়া রুটির ভাগ পাওয়া যায় না। সত্য বলেছি বলেই ওই সংসদে আমরা নাই, কারণ আমরা অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে থাকবো বলেই নতুন ধারার রাজনীতি করি। নতুন ধারার রাজনীতি এ কারণে করি না যে আমরা সাবেক ভিপি নুরুর মতো করে সংসদে যাব হালুয়া রুটির ভাগ নিতে, তারপর বানান করে পড়তে যে পুরো জাতিকে প্রশ্নবিদ্ধ করব, পুরো জাতিকে বিবেক বোধের জায়গা থেকে সরিয়ে দেব, সেই চিন্তা থেকে নতুন ধারার রাজনীতি করি না। প্রিয় বন্ধুরা আমার, আজকে নতুন ধারার রাজনীতি যারা করে তারা জানে হাসনাতদের জন্ম কিভাবে হয়েছে, তারা জানে এই নাহিদদের জন্ম কিভাবে হয়েছে। ওই হলে থেকেছে বন্ধুরা আমার, হলে থেকে আমাদের মায়েদের, বোনেদের ছায়ার তলে থেকে, পেটিকোটের নিচে থেকে, সেলার কামিজের নিচে থেকে তারা বড় হয়েছে, ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা বড় হয়েছে। এখন এসে সংসদে গিয়ে তারা বলছে আওয়ামী লীগ দালাল, আওয়ামী লীগ দোষর। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই এই ধর্ষকদেরকে উস্কে দিয়েছে কারা? এই হাসনাতেরা। এই ধর্ষকদেরকে উস্কে দিয়েছে কারা? এই সারোয়ার তুষারেরা। এই ধর্ষকদেরকে উস্কে দিয়েছে কারা? ডাক্তার শফিকদের মতো সমকামীরা। এই ধর্ষকদেরকে উস্কে দিয়েছে কারা? এই ছাত্রদের মতো জুলাই আন্দোলনের নেতারা, যারা সরকারকে জুলাই মানে ব্যবসা বাণিজ্য সব তৈরি করে শ্বশুরকে পর্যন্ত অতিরিক্ত বিচারপতি বানাতে পেরেছে। বন্ধুরা আমার, আজকে কথা বললেই আপনারা যারা অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে মবে স্বীকার করছেন সোশ্যাল মাধ্যমে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মনে রাখবেন এক মেহেদী লোকান্তরে লক্ষ মেহেদী ঘরে ঘরে। আমরা রাজনীতি করেছি, আমরা হাতির মতো মাকে, বোনকে যাচ্ছে তাই করে রাজনীতি
অধিকার নিয়ে টানাটানি রাজনীতি করি নাই। আমরা দেখেছি হাদিকে কারা হত্যা করেছে, হাদিকে তারা হত্যা করেছে যারা এই সংসদের সংসদ সদস্য হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, বিশেষ করে 11 দলীয় স্বাধীনতা বিরোধী জোটের যেই 84 জন এমপি রয়েছে, 74 জন এমপি রয়েছে, এই প্রতিটা এমপি হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত। প্রিয় বন্ধুরা আমার, যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, এই 74 জনকে আইনের আওতায় আনেন, বিচারের আওতায় আনেন, প্রমাণ পাবেন যে ডাক্তার শফিক কিভাবে কথা বলেছে হত্যাকারীর সাথে, কিভাবে নাহিদ হত্যাকারীর সাথে কথা বলেছে, কিভাবে তার সাথে কথা বলেছে আক্তার, কিভাবে হত্যাকারীর সাথে কথা বলেছে, কিভাবে হত্যাকারীর সাথে কথা বলেছে আলমিদ, কিভাবে হত্যাকারীর সাথে কথা বলেছে মুজাহিদ, কিভাবে হত্যাকারীর সাথে কথা বলেছে টাকলা ফুয়াদ। এদের সবাইকে আইনের আওতায় আনেন, বেরিয়ে আসবে কোমর। আপনারা কেন এদেরকে আইনের আওতায় আনেন না? কারণ এরা হুমকি দিয়েছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, কারণ এরা হুমকি দিয়েছে বাংলাদেশ উড়িয়ে দিবে, কারণ এরা হুমকি দিয়েছে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে দেবে না। হয়তো এই কারণে আপনারা ভয় পাচ্ছেন। প্রিয় বন্ধুরা আমার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি মুক্তিযোদ্ধার সন্তান নন? যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন, এই টাকলা ফুয়াদকে প্রথমত আইনের আওতায় আনা উচিত, তারপর আইনের আওতায় আনা উচিত এই 74 জন এমপিকে, কারণ এদের কারণে আমার 11 বছরের কন্যা সন্তানটি ধর্ষিত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, একজন ইমাম, একটা ইমাম কিভাবে 11 বছরের কন্যা সন্তানকে ধর্ষণের শিকার করেছে? কারণ তিনি জেনে গেছেন আমার পেছনে ডাক্তার শফিক আছে, আমার পেছনে হাসপাতালের মতো মবেস্টার আছে, আমার পেছনে সার্জিসের মতো মবেস্টার আছে। এ কারণেই তারা বাংলাদেশের বিরোধিতার জায়গা থেকে, বাংলাদেশের মানুষের বিরোধিতার জায়গা থেকে এই ধর্ষণের রাম রাজত্ব তৈরি করতে যাচ্ছে বাংলাদেশকে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখেছেন গতকালকে এখানে ইন্ডিয়াতে হত্যা হয়েছে, সেটা নিয়ে সমাবেশ করেছে। প্রতিদিন বাংলাদেশে 7 জন মা ধর্ষিত হয় কমপক্ষে, সেটা নিয়ে এই রাজাকার যুদ্ধাপরাধীরা কথা বলে না। এই তথাকথিত তৌহিদি জনতা আমার মা যখন ধর্ষিত হয় কথা বলে না। ইন্ডিয়াতে কেউ মারা গেলে কথা বলে, ইন্ডিয়াতে কেউ ধর্ষিত হলে কথা বলে। বাংলাদেশে যে প্রতিদিন ধর্ষিত হয়, বাংলাদেশে প্রতিদিন মানুষ মারা যায়, সেগুলো নিয়ে কথা মনে থাকে না তাদের। প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই। প্রিয় গণমাধ্যমের প্রিয় যোদ্ধারা, মনে রাখবেন আপনারা আমাদের কাছে সংবাদ যোদ্ধা। আমরা আপনাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করি সংবাদ যোদ্ধা বলে। অন্য কোন গণমাধ্যমে কোন দলে দেখবেন না সংবাদ যোদ্ধা সংবাদটা উচ্চারণ করে। কারণ কি? কারণ আপনাদেরকে তারা স্বীকারই করতে চায় না, স্বীকার করতে চায় না। বর্তমান তথ্যমন্ত্রী তার প্রমাণ দেখেন। আজকে ইতিমধ্যে তারা বলেছে এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। কিন্তু আমরা মনে করি একজন সংবাদ যোদ্ধা সবকিছু প্রচার করবেন। মমিন মেহেদীর ভালো, মমিন মেহেদীর মন্দ, জহিরুদ্দিন স্বপনের ভালো, জহিরুদ্দিন স্বপনের মন্দ, সবকিছু আমরা আপনাদের গণমাধ্যমের কল্যাণে দেখতে পাই। অতএব সব সত্য তুলে ধরার জন্য সংবাদ যোদ্ধারা খেয়াল করেছেন নিশ্চয়ই। গাজা হয়েছিল, মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা করে রাজা হয়েছে আজারি, মার্চ ফর গাজা করে রাজা হয়েছে মাঝারি, মার্চ ফর গাজা করে রাতারাতি ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস করে কোটি কোটি টাকা কামিয়েছে এনসিপির নেতারা, জামাতের নেতারা, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদেরা, ইলিয়াস কাঞ্চন ওই ইভেন্ট ম্যানেজমেন্টের নেতৃত্ব দিয়েছেন। ইলিয়াস কাঞ্চন লাভবান হয়েছেন, আল্লাহ তার টাকা নিয়ে গেছেন তাকে অসুস্থ করে দিয়ে। কারণ মার্চ ফর গাজা ছিল একটা প্রতারণা। প্রতিদিন আমাদের দেশে প্রায় 7 থেকে 8 জন 10 জন নারী ধর্ষিত হচ্ছে। প্রতিদিন অসংখ্য মানুষ হামলা মবের শিকার হচ্ছে। সেগুলো নিয়ে তাদের কোনো কান্না নাই। ফিলিস্তিন নিয়ে কান্না, গাজা নিয়ে কান্না, ভারত নিয়ে কান্না, পাকিস্তান নিয়ে কান্না। তারা ধান্দাবাজি করা জায়গা আর পান না। ধান্দাবাজির জায়গা বানিয়েছে বাংলাদেশকে, ধান্দাবাজির রাজধানী বানিয়েছে ঢাকাকে। কথায় কথায় স্লোগান দিত না, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দিল্লি না ঢাকা করতে করতে ঢাকাকে তো তুলে দিয়েছেন ওয়াশিংটনের হাতে। দিল্লি না ঢাকা করতে করতে তো বাংলাদেশকে তুলে দিয়েছেন ভারতের হাতে, পিন্ডির হাতে, পাকিস্তানের হাতে, ওয়াশিংটনের হাতে, আমেরিকার হাতে। কেন তুলে দিয়েছেন? কারণ আপনারা সংসদ সদস্য হওয়ার ষড়যন্ত্র করে এই জুলাইয়ের জন্ম দিয়েছেন। এই জুলাই কোনো গোটা বৈষম্য দূরের আন্দোলন ছিল না, তার প্রমাণ দেখেন। সার্জিস কি বিসিএস পরীক্ষা দিয়েছে? হাসনাত কি বিসিএস পরীক্ষা দিয়েছে? নাহিদ কি বিসিএস পরীক্ষা দিয়েছে? আক্তার কি বিসিএস পরীক্ষা দিয়েছে? কেন দেয় নাই? কারণ তাদের মূল লক্ষ্য ছিল ম্যাটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করা। সেই ম্যাটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করে ইয়াজুরির মাজার ভেঙে দেওয়া হয়। আজকে রহমান ভাইয়ের প্রিয় যে পীর সাহেব, তাই সেই পীর সাহেবের খানকা ভেঙে দেওয়া হয়। এই খানকা মাজার ভাঙবার এজেন্ডা নিয়ে জুলাই জন্ম হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, একটা কথা বলতে চাই, বাংলাদেশ
প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে না বাংলাদেশে আমাদের মায়েরা বোনেরা, কিন্তু বাংলাদেশ কিন্তু ধর্ষিত হচ্ছে, সেটা খেয়াল করেছেন? প্রতিদিন বাংলাদেশ ধর্ষিত হচ্ছে। কিভাবে? সংসদে গিয়ে বলছে মুক্তিযোদ্ধারা গাদ্দার। যদি মুক্তিযোদ্ধারা গাদ্দার বলে তাহলে বাংলাদেশ ধর্ষিত হয় না প্রিয় বন্ধুরা আমার? যদি সংসদে গিয়ে বলে মুক্তিযোদ্ধাদের কোনো দাম নাই তাহলে বাংলাদেশ ধর্ষিত হয় না? আজকে জিয়াউর রহমানকেও গাদ্দার বলেছে জামাত ইসলাম। তারেক রহমান কিভাবে চুপ করে থাকে আমি বুঝতে পারি না, আর কিভাবে টেবিল চাপড়ায় মুসলিম আমি বুঝতে পারি না। আমার বাবাকে যদি গাদ্দার বলতো ওই জায়গায় দাঁড়িয়ে পিটিয়ে একটাকে লম্বা করে তারপর সংসদ থেকে বের করে দিতাম প্রিয় বন্ধুরা আমার। কারণ আমার বাবাকে রাজাকার বলবে যেই বাবা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জেট ফোর্সের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশে বসে সেই বাংলাদেশের সংসদে বসে রাজাকার বলবা, গাদ্দার বলবা, আমার মুক্তিযোদ্ধাদেরকে অহেতুক গালাগালি করবা, কোনো চান্স নাই প্রিয় বন্ধুরা আমার। অতএব এই বাংলাদেশকে যারা প্রতিদিন ধর্ষণ করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের খানকা, বাংলাদেশের গির্জা, মন্দির, মসজিদ ভেঙে যারা বিভিন্ন ধরনের ধর্ষণের প্রক্রিয়া তৈরি করেছে তাদের বিরুদ্ধে জাগ্রত হতে হবে বাংলাদেশকে। আমরা নতুন ধারা বাংলাদেশের নিরপেক্ষ থেকে আপনাদের সবাইকে আবার কথা জানাই। একজন ধর্ষক এখানে আছেন, দেখেছেন ধর্ষক, আমরা তাকে আমাদের পেছনে রেখেছি, তাকে আমরা পুরাবো। এই ধর্ষকটাই আমানুল্লাহ সাগর, এই ধর্ষকটাই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সমকামী ডাক্তার শফিক। এদেরকে আমরা পড়াবো। এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশের টিভির আজকে 3 মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশ ও কুশপুত্তলিকার আহ্বান কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন মিনুয়াপা। সবাই অনেক কষ্ট করে আসছেন এখানে, সবাইকে অনেক ধন্যবাদ। আমি কাউকে সালাম দিতে পারতেছি না, কারণ আমি নিজে অশান্তিতে আছি, দেশ অশান্তিতে আছে। ওই চিন্তা ভাবনা নিয়ে আমি কাউকে সালাম দিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আজকে এখানে কিন্তু আমরা কোন ধর্ষক, শুধু ধর্ষকের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমরা কার বিরুদ্ধে কথা বলতে আসছি? আমরা আসছি একজন হাফেজের বিরুদ্ধে কথা বলতে, যারা মাদ্রাসায় বাচ্চাদেরকে হাফেজি শিখায় শুধু বাচ্চাদেরকেই তারা বলৎকার করে না, তারা কোরআনকে বলৎকার করে। কিভাবে? যখন বাচ্চাটা কোরআন মুখস্থ করে ফেলছে, কোরআনে হাফেজ হয়ে গেছে, তখন তো ওই বাচ্চার ভিতরে কোরআনটা চলে গেছে, ওই বাচ্চাকে তারা বলৎকার করে, তার মানে কোরআনকে বলৎকার করে। এগুলা চোখে পড়ে না, এগুলা সমাজের মানুষের চোখে পড়ে না। বাউল শিল্পীরা কিছু বললেই, একটা কিছু বললেই তাদের মাথায় নষ্ট হয়ে যায়, তারা চলে আসে মাজার ভাঙতে। কেন ভাই? মাজারের লোকেরা কি এতই দুর্বল? না, দুর্বল না। আমরা যদিও দুর্বল হই, এত দুর্বল না, তোমাদের মতো এত নিচু কাজ আমরা করতে পারি না। আর সবচেয়ে বড় কথা হইছে যে একজন কবি বলে গেছে যে কেউ কোরআন করে জ্ঞানী হয়েছে আর কেউ শিখেছে ভিক্ষা করা। ওই কথা এখন বাদ দিতে হবে। এখন বলতে হবে কেউ কোরআন করে জ্ঞানী হয়েছে আর কারা কোরআন করে বলৎকারী করা শিখেছে। মাদ্রাসাগুলোতে, মসজিদগুলোতে এই বলৎকারী চলতেছে, কোন মাদ্রাসা ছাড়া অন্য কোথাও এই বলৎকারী চলতেছে না। তো এই কারণে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সবাই এই মাদ্রাসা এমনকি সরকারের কাছে বলতে চাই, এই মাদ্রাসা, এই মসজিদের বিরুদ্ধে কঠোর আইন জারি করেন। আপনারা হাতে নাতে ধরেন, আমরা তো ধরতেছি, অ্যাভেলেবল প্রমাণ দেখতেছি, কিন্তু বিচার কেন হচ্ছে না? বিচার কেন হচ্ছে না? আমরা যে আজকে এখানে এসে দাঁড়াইলাম, কাদের বিরুদ্ধে দাঁড়াইছি? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে। হায় হায়, এটা বাংলাদেশ, এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের কাজ। টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলতে হবে, হাফেজদের বিরুদ্ধে কথা বলতে হবে, তা আবার শিশু বাচ্চাদেরকে নির্যাতন করতেছে, বলাৎকার করতেছে, বাচ্চার পেটে বাচ্চা দিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, বাচ্চার পেটে বাচ্চা, 11 বছরের একটা মেয়ে বাচ্চা, তার পেটে আরো বাচ্চা। একজন মুফতি একটা বাচ্চার পেটে বাচ্চা দিয়েছে। এটা কোন দেশ ভাই? এটা কই না? আমি কোন রাজনীতিবাদ কথা বলতেছি না, কারো সাপোর্টে কথা বলতেছি না। তারেক রহমান, আপনারও মা আছে, বোন আছে, আপনারও বাচ্চা আছে, আপনি একটু দর্শকের ফাঁসি চাই, আপনি একটু আমাদের দিকে তাকান। এই যে আমাদের বাচ্চা দর্শক হচ্ছে। আমি আরেকটা কথা বলতে চাই, খুব কেয়ারফুল হন যারা বাচ্চাদেরকে মাদ্রাসায় মসজিদে পাঠাচ্ছেন। খুব কেয়ারফুল হন যারা বাচ্চাদেরকে মসজিদে মাদ্রাসায় পাঠাচ্ছেন। আপনাদের বাচ্চারা যে ধর্ষিত হচ্ছে, অনেক বাবা মা আপনারা জানেন না। আমার বাড়ির পাশে এরকম ঘটনা ঘটেছে। একটা বাচ্চা, নিরাপদ না বাচ্চা, একটা বাচ্চা তার মা
মাকে বলে না ভয়ে, তার বাবাকে বলে না ভয়ে, প্রতিনিয়ত হুজুররা তাদেরকে অত্যাচার করে যাচ্ছে, প্রোডাকশন দিয়ে দিয়ে বাচ্চা জন্ম দিয়ে দিচ্ছে পেটের মধ্যে। কখন যে শুনবো ছেলে বাবুর পেটে বাচ্চা, এই আশাই বাকি রয়েছে, এটাই বাকি রয়েছে, এছাড়া আর কোনো কিছু বাকি না। এখন ছেলে বাবুর পেটে বাচ্চা আসার আগে এই কাজগুলো আপনারা খুব দ্রুত, যেই মাজারে, যেই মাদ্রাসায়, যেই মসজিদে, এগুলা হচ্ছে এই যে কিছুদিন আগে দেখছেন মসজিদের মধ্যে হিল্লা বিয়া করে নারী বিয়ে সহবাস, দেখছেন না, সবাই দেখছেন, কিন্তু এগুলোর প্রতিবাদ হচ্ছে না কেন? সরকার কোথায়? আইন কোথায়? কেন এগুলোর প্রতিবাদ হচ্ছে না? সাধু গুরুরা, গুরু গোসাইরা কিছু বললে ওইটাকে শর্ট করে, ভিডিওকে এই ভাইরাল করে, মব সৃষ্টি করে, তাদেরকে হত্যা করে এত সহজ। আর যাদের বিরুদ্ধে প্রমাণ আছে, তারা বাচ্চাদেরকে বলাৎকার করতেছে, তারা মসজিদের ভিতরে সহবাস করতেছে, নারী নিয়ে এনজয় করতেছে, তাদের বিচার হয় না কেন? কেন হয় না? সংসদের ভিতরে বসে বসে ওই একজন বক্তা আমির হামজা, সে সংসদের ভিতরে বসে বসে মহিলা নেত্রীদের, সংসদ সদস্যদের পেটের চামড়ার মধ্যে কিভাবে উকুন মারতে হয় সেই গবেষণা করতেছে। কেন ভাই? 3 মাসের মধ্যে এই দর্শকের বিচার চাই, বিচার দাবি, কঠোর বিচার চাই, এদের যেন ফাঁসি দেওয়া হয়। এটা বলে আমি শেষ করলাম। ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। সংহতি প্রকাশ করবেন নতুন ধারা বাংলাদেশ এনডিপি সাংগঠনিক সম্পাদক আলামিন মুজাহিদ। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। আমাদের অঙ্গীকার বিলম্বিত থাকবে না। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা ও জনগণ জনতা, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। আমাদের চেয়ারম্যান মমিন মেহদুলকে ধন্যবাদ। আজকে দেশ ভরে গেছে ধর্ষকে, প্রত্যেকটা মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে, মসজিদের ভিতরে ধর্ষণ হচ্ছে। কই কোন পীরের খানকাতে ধর্ষণ হয় না, কোন সুফিবাদী দরবারে ধর্ষণ হয় না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না অমুক মাজারে ধর্ষণ হয়েছে, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না অমুক পীরের খানকায় ধর্ষণ হয়েছে। ধর্ষণ হচ্ছে কোথায়? মাদ্রাসায়, যেখানে কোরআনে হাফেজ হওয়ার কথা, সেখানে কোমলমতি শিশুদেরকে ধর্ষণ করে, বলাৎকার করে, তারা সেই জিনিসগুলো আবার পত্রিকায় আসছে। এটা মুসলমানের জন্য কলঙ্ক, এটা আমাদের মুসলমানদের জন্য কলঙ্ক, আমাদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থার জন্য কলঙ্ক। তাই আমরা অতি দ্রুত সকল ধর্ষকদের বিচার চাই। 3 মাসের মধ্যে তাদের রায় কার্যকর করতে হবে, তাদের ফাঁসি দিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন সেই পর্যায়ে বক্তব্য রাখতেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির আজকের এই আয়োজনে সংহতি প্রকাশ করলেন শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম সাহেব বক্তব্য রাখবেন। এরপরে আমরা আরেকজনের কথা শুনে বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন ধারা বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত পীর মাশায়েখ, আশেকান, জাকিরান, ভক্তবৃন্দ, আজকে আমরা 2024 সালে 5ই আগস্টের পর থেকে আজকে 21 মার্চ যাবৎ আমরা যে আন্দোলন সংগ্রাম করিতেছি, এটার কোনো সমাধান আমরা পাচ্ছি না। বিগত সরকারের আমলে আমাদের মুন্সিগঞ্জে ছিল স্বরাষ্ট্র মন্ত্রী, ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল জাহাঙ্গীর আলম সাহেব। আমরা অনেক আশা, ওনার প্রতি আমাদের অনেক আশা ছিল যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, কিন্তু তা হয় নাই। এটার মূল প্ল্যান ছিল 2024 সালে 5ই আগস্টের যে ঘটনাটা, 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে একটা দেশের সাথে, রাষ্ট্রের সাথে। আজকে তারা 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান, এটা বিশ্বের অনেক দেশে অভ্যুত্থান হয়েছে, কিন্তু তারা গবেষণায় চলে গেছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে। আর বাংলাদেশের তথাকথিত যারা 2024 সালের 5ই আগস্টের ঘটনা ঘটাইছে, তারা কিন্তু মূলত তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশে সুফি সাধকরা ভারতবর্ষে তথা ইরাক, ইরান, মিশর, ইয়েমেন থেকে, পারস্য দেশ থেকে যারা ইসলামের জন্য এই দেশে আসছে, যারা ইসলাম প্রচার করার জন্য, হয়তো শাহজালাল শাহওয়ারান ইয়ামিনী রহমতুল্লাহর দরবারে বার্ষিক মাহফিল চলতেছে, আজকে 2য় দিন। তো আজকে আমরা যে হাজির হয়েছি অনেক দুঃখক্রান্ত মন নিয়ে, যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় দর্শন হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, লুটপাট, খুন খারাপি হচ্ছে। তো আমরা আসলে এটা আশা করি নাই। বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং বর্তমান যে সরকার, তারেক রহমান সাহেব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে একটা জিনিস বলতে চাই যে এই 3 মাসের ভিতরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়েছে, আমরা সুফিবাদের যারা আছি, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যে ভক্ত মহিলা একটা দরবারে প্রায় 60%-এর উপরে ভোট, আমরা কিন্তু আমাদের ব্যালট কিন্তু একমাত্র সুফিবাদের যে ভোটগুলি আমরা সমস্ত বিএনপি সরকারকে দিয়েছিলাম। একটাই কারণ,
যে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। আর সুফিবাদের আমাদের কিন্তু যদিও আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বা আমাদের সাথে নেটওয়ার্ক যোগাযোগ ছিল না, কিন্তু আমরা সবচেয়ে বাংলাদেশের মধ্যে ইতিহাসে সবচেয়ে বেশি সুফি জমের লোক আমরা আছি। তো যাই হোক, আজকের যে আয়োজন মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি 3 মাসের মধ্যে এই দর্শকের ফাঁসি চাই ময়মনসিংহ নেত্রকোনায় যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক এবং মানুষের আমাদের মাথার হেড হয়ে যাচ্ছে বিষয়গুলো দেখে। কারণ যেই মাদ্রাসায় অসহায় দরিদ্র যারা বাসা বাড়িতে কাজ করে, যারা লেবারি করে, রিক্সা চালায়, তাদের সন্তানকে একটা ভালো জায়গায় দিয়েছে মাদ্রাসায়, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা হবে, এখানে কোরআনের মুফতি মাওলানা হবে, তারা সেখানে যদি একজন মুফতি মাওলানা এরকম একটা বলৎকারী ঘটনা ঘটায় এবং এই যে একজন মহিলাকে প্রেগনেন্ট করে ফেলেছে, এই যে সারা বাংলাদেশে কত শিশুদেরকে ধর্ষণ করা হইতেছে, এটা কেন? এটা তো 3 মাসের ভিতরে আমাদের বিচার চাই। কারণ এই ঘটনা কিন্তু অন্য কোনো জায়গায় হলে কিছু করার ছিল না, মাদ্রাসার মতো জায়গায় এটা হওয়াটা এটা মেনে নেওয়া যায় না। কি বলেন আপনারা? সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা সুন্দরভাবে এগুলি প্রচার করবেন মিডিয়ার মাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমাদের কোনো নিরাপত্তা নাই, গাড়ি বাসে চলাফেরার মধ্যে নিরাপত্তা নাই। এবং আমরা বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন সাহেব, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো অতি দ্রুত আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন এবং দেশের মানুষের নিরাপত্তা নাই। যারা ব্যবসায়ী ছিল এই ব্যবসায়ীদের এবং রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে আছে, যাদের পরিবার পরিজন বাংলাদেশে আছে, তাদের নিরাপত্তা নাই। তারা হাটে বাজারে বিভিন্ন জায়গায় যাবে, কোনো নিরাপত্তা পাচ্ছে না। এবং আমাদের যে অলিয়ার দরবার মাজারগুলো আছে এগুলি পুনরায় সংস্কার করা এবং সুফিজন যারা মসজিদ ভালোতে আছে, এই যে দরবার নিয়ে একটা কথা, বক্তব্য একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, কিছু মনে করেন না। বাংলাদেশে বিভিন্ন দরবার নিয়ে যে ট্যাগগুলো দেওয়া হচ্ছে অলিয়ার দরবার মাজারগুলোতে, আমি বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ আমাদের শ্রীনগর উপজেলা করণনগর পাক দরবার সুকামান মসজিদ কেবলা শাহসুফি দরবার রহমতুল্লাহ। তো যাই হোক, আমি চাইছিলাম না যে আমরা আবার রাজপথে আসি, আন্দোলন করি, সংগ্রাম করি, এটা আমরা চাইছিলাম না। আপনারা অতি দ্রুত যাতে আইনের আওতায় আনা হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা ফিরে পেতে চাই। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এই দেশটি সবার, এটা কোনো জাতি এবং কোনো গোষ্ঠীর না, এটা একমাত্র আমরা বাঙালি। আমাদের যে বাংলাদেশে যারা বসবাস করি এটা আমাদের, এটারই একটা মডেল আজকে দেখেন ভারতে হচ্ছে, না বললে হয় না। কলকাতার যে ঘটনা হচ্ছে না, নতুন সরকার আসছে, মমতা ব্যানার্জিকে হটানোর পরে আজকে দেখেন ওখানে মসজিদ ভাঙতেছে, লুটপাট হচ্ছে, এটারই মডেল। তো বাংলাদেশে বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, অনেক নেতৃবৃন্দরা বক্তব্য রাখছে, সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য দিবেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল রত্নাজি। আসুন, শেষ করবেন। নতুন ধারা বাংলাদেশ আয়োজিত আজকের এই মানববন্ধনে প্রিয় সাংবাদিক ভাই এবং যারা উপস্থিত আছেন সবাইকে শুকরিয়া জানাচ্ছি। আজকে যা যা কথা ছিল সব বলা হয়ে গেছে। তারপরে আমি একটা মূল কথা বলতে চাই যে এই যে ব্যাংকের ছাতার মতো আনাচে কানাচে অলিতে গলিতে যে মাদ্রাসাগুলি আবাসিক নাম দিয়ে যে গড়ে উঠেছে, এই যে কিছু ফাউন্ডেশন আছে, নির্বাস ফাউন্ডেশন, তারপরে আসুন্নাহ ফাউন্ডেশন, আরো কিছু ফাউন্ডেশন, এরা বিভিন্ন ইহুদি সংগঠনের কাছ থেকে যে টাকা এনে এই যে ইসলামকে বিকৃত করে তারা এই যে ঘটনাগুলি তৈরি করছে, যেগুলি সরকারের নিবন্ধন ছাড়া, এগুলি অবিলম্বে বন্ধ করা হোক, এগুলি অবিলম্বে বন্ধ করা হোক। শিক্ষামন্ত্রীর কাছে আমার সক্রিয় এবং সদয় আবেদন, এগুলি বন্ধ করা হোক এবং জেনারেল শিক্ষায় এদেরকে আনা হোক। আর যারা নিবন্ধিত যেসব মাদ্রাসাগুলি আছে এগুলি তদারকির ব্যবস্থা করা হোক এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হোক, এগুলিকে কারিগরি শিক্ষায় উন্নীত করা হোক, যাতে এরা ভিক্ষুক জাতিতে না পরিণত হয় এবং অন্যটা খেয়ে বসে বসে এদের কাজই হলো বলাৎকার করা। এই যে শিশু, আপনার মেয়ে শিশুদের, আমি এই কিছুদিন আগে যে একটা বক্তব্য বলেছিলাম যে মেয়ে মাদ্রাসাগুলি কি হয় আপনারা এটা খবর রাখেন না, কিন্তু এই যে 11 বছরের একটা শিশু তার আগেও সে অনেক শিশুকে এভাবে যৌন হয়রানি করেছে, ধর্ষণ করেছে। এর ডিএনএ টেস্ট করে সাথে সাথে এর ফাঁসি হওয়া 3 মাসের মধ্যে আমরা বিচার দাবি করি। ডিএনএ টেস্ট 3 মাস বুঝি না, 1 মাস বুঝি না, ডিএনএ টেস্ট বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথে ডিএনএ টেস্ট করে তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হোক।
অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করা হোক। বিচার 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 চাই, বিচার 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 চাই। এই যে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে অন্যের উপরে নির্ভর হয়ে এই যে ইমাম, এই যে মসজিদ মাদ্রাসা টিচার, কোরআনে সরাসরি সূরা বাকারায় বলা আছে যারা আয়াতের বিনিময়ে কিছু গ্রহণ করলো তারা জাহান্নামের আগুন ভক্ষণ করলো। এই জাহান্নামের আগুনের ভক্ষণকারীর পিছনে আমরা সালাত আদায় করি, যার কারণে কারো সালাতই হয় না। আমরা যে সালাত আদায় করি একজন মুমিন ব্যক্তির বিরুদ্ধে পক্ষে পিছনে আমাদের সালাত আদায় করতে হয়। মুমিন ব্যক্তি কারা? যারা নিজের নফসকে কন্ট্রোল করেছে, যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছে, তারা মুমিন ব্যক্তি। অথচ এরা মুসলমানই হয় নাই, একজন আহলে বায়াতের কাছে এরা মুসলমান হয় নাই। মুসলমান ব্যতীত কেউ জান্নাতে যাবে না, এই কথা বলা আছে। অথচ আমরা এই যে নামাজ রোজা হজ যাকাত আমরা জান্নাতে বিক্রি করি। আর কিছুদিন আগে আরেকটা লোক মুজাফফর বিন কি মহসিন, এই লোক বলছে একজন বেনামাজিকে হত্যা করা উচিত। এই সন্ত্রাসীকে এটা সে কোথায় পেলে কোরআন বৈরোধী কথা, তাকে আইনের আওতায় আনা উচিত। এখন অবিলম্বে তাকে আইনের আওতায় আনা উচিত এই জঙ্গিদের বিরুদ্ধে। কোরআনে কোথাও নামাজ রোজা হজ যাকাত করলে তাকে জান্নাত দিবে এরকম কোনো আয়াত নাই, বরং সৎকর্মশীলদের জন্য জান্নাত, সাদেকিনের জন্য জান্নাত, মুত্তাকিনের জন্য জান্নাত, মুমিন ব্যক্তির জন্য জান্নাত। এরা এর মধ্যেই পড়ে না, এর মধ্যে পড়ে একজন উলিয়ারা, এর মধ্যে পড়ে একজন মুমিন ব্যক্তিরা। এই মুমিন ব্যক্তিরা উলিয়াদের মাজার এই ভাঙচুর করছে। এই তৌহিদি জনতা কে? এই তৌহিদি জনতা এই জামাত, এই জামাত শিবির, এই এরাই তৌহিদি জনতা। এরা আজকে নিশ্চুপ আমাদের দেশটাকে, এই ছোট ছোট বাচ্চাদেরকে একটা ট্রমার মধ্যে ফেলে দিচ্ছে। এরা বাচ্চারা বড় হয়ে কি হবে? এরা নয় ট্রমার মধ্যে প্রতিবন্ধী হবে, নইলে বড় হয়ে এরা অভ্যস্ত হয়ে এই যে 24শে জুলাই যে স্লোগানগুলি দেখেছেন, নির্লজ্জ, বেহেয়া, অসভ্য জানার পরিণত হবে, জঙ্গি পরিণত হবে। শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আবারও আমার আহ্বান, এই দেশকে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ এই অন্যায়কারী এদেরকে গ্রেপ্তার করুন। এই মাজার তারা ভেঙেছে তাদেরকে গ্রেপ্তার করুন, এই তৌহিদি জনতাকে গ্রেপ্তার করুন, আর এই মাদ্রাসাগুলি সব এগুলি বিলুপ করে দেন, এগুলি বন্ধ ঘোষণা করুন অবিলম্বে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই রত্নাজিকে। এরপর যে আমরা আমাদের পুষ্পতিকে গ্রহণ করবো। আমরা সবাই একটি স্লোগান ধরি, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? স্লোগান দেন, স্লোগান দেন। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। ধর্ষকের বিচার চাইছে কারা? নতুন ধারা, নতুন ধারা। বাংলাদেশের পক্ষে কারা? নতুন ধারা, নতুন ধারা। ধর্ষকের বিচার চাইছে কারা? নতুন ধারা, নতুন ধারা। মা বোনদের পক্ষে কারা? নতুন ধারা, নতুন ধারা। আমার বোনের পক্ষে কারা? নতুন ধারা, নতুন ধারা। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। থাকেন ব্যানারে থাকেন, ব্যানারে থাকেন, ব্যানারে থাকেন। ধর্ষকের বিরুদ্ধে কারা? নতুন ধারা, নতুন ধারা। ধর্ষকের বিরুদ্ধে কারা? নতুন ধারা, নতুন ধারা। অন্যায়কারীর বিরুদ্ধে কারা? নতুন ধারা, নতুন ধারা। অন্যায় চায় না কারা? নতুন ধারা, নতুন ধারা। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। নতুন ধারা, নতুন ধারা। নতুন ধারা, নতুন ধারা। নতুন ধারা, নতুন ধারা। নতুন ধারা, নতুন ধারা। ধর্ষকের ফাঁসি চাই,
ধর্ষকের ফাঁসি চাই।